তুমি যদি ভাবো তোমারে আমি এত সহজে ছাইড়া দিমু তাহলে তুমি ভুল। আমি তোমারে এত সহজে ছাড়তাছি না, আমি তোমারে এখান থেকে সহজে যাইতে দিব না। এরপর জ্যোতি তাকে মারার চেষ্টা করতে গেলে রাধিকাও এখান থেকে কোনোভাবে পালানোর চেষ্টা করে, আর সেটা দেখে জ্যোতি বলে, শালি তুই আমার কাছ থেকে ভাগবি? অনেক ফ্রি টাকায় খাওয়ার শখ, আবার কলেজের মানুষদেরকে বোকা বানাইতেছে। তোর তো আজকে খবর আছে। রাধিকা, তুমি কই ছিলা? তোমাকে আমি কালকে থেকে খুঁজতেছি, তুমি আমার ফোন কেন ধরতেছিলা না? আয় হায়, তোমার কি হইছে? তোমার মুখের মধ্যে দাগ কিভাবে হইলো? গতকাল রাধিকার প্রিমিসের সাথে দেখা করার কথা ছিল, কিন্তু রাধিকা প্রিমিসের সাথে দেখা করেনি। আর প্রিমিস রাধিকার গতকালকের ব্যবহার দেখে তাকে সন্দেহ করা শুরু করে। গতকালকে প্রিমিস তারপর অনেকক্ষণ রাধিকাকে কলেজের আশেপাশে খুঁজে, এমনকি তাকে ফোনও দেয়, কিন্তু রাধিকা তার ফোন ধরে না। তাই প্রিমিস এর পরের দিন ঠিক তারা যেখানে দেখা করত সেইখানে গিয়ে রাধিকার জন্য ওয়েট করতে থাকে। হঠাৎ যখন প্রিমিস রাধিকাকে দেখতে পায় আর সে চমকে যায়। এই রাধিকা, তুমি কই ছিলা? বলতেছো না কেন? আর তোমার এই অবস্থা কিভাবে হইলো? তুমি আমাকে বলো, মুখের মধ্যে এই ঘা কিভাবে হইলো? না, কিছু হয় নাই, এমনি একটু ব্যথা পাইছিলাম। আর তুমি এখানে কি করতেছো? প্রিমিস রাধিকার মুখে ঘায়ের দাগ দেখে একদম অবাক হয়ে যায়। তারপর প্রিমিস রাধিকাকে জিজ্ঞেস করে তাকে এমনটা কে করেছে, কিন্তু রাধিকা কিছু বলতে চায় না। আর প্রিমিস রাধিকার ঘা দেখে একেবারে রেগে যায়। প্রিমিস, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না, এগুলা 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। রাধিকা এই কথা বলে আর কিছুই বলতে পারে না, কিন্তু প্রিমিস তার এই অবস্থা দেখে বুঝতে পারছিল আসলে কে এই কাজটা করতে পারে। এরপর প্রিমিস রাধিকাকে বলে, এইটা ওই তিনজনের কাজ নাকি যে তোমার ওই দিন রেস্টুরেন্টের মধ্যে অসম্মান করছিল? বলো আমাকে, ওর নাম কি? আরে প্রিমিস, তুমিও না, বাদ দাও এগুলা। আচ্ছা বলতেছি, ওর নাম হচ্ছে জ্যোতি। রাধিকা অনেক না বলার চেষ্টা করছিল যাতে প্রিমিস কোনো ঝামেলায় না পড়ে, কিন্তু প্রিমিসের রাগ দেখে রাধিকা ভয় পেয়ে যায়। আমি এখনই গিয়ে ওদেরকে ধরে নিয়ে আসতেছি, তুমি এখানে দাঁড়াও শুধু। প্রিমিস অনেক রেগে যায়। ওই মেয়েগুলোর কথা শুনে তার মাথা গরম হয়ে যায়। যখনই প্রিমিস ওইখান থেকে যেতে চায় রাধিকা তাকে বলে, প্রিমিস তুমি যাও না, ওরা এত সাধারণ মানুষ না তুমি যতটা ভাবতেছ। ওদের অনেক পাওয়ার আছে কলেজে, ওরা গ্যাং নিয়ে চলে। আমরা যদি ওদের সাথে লাগতে যাই পরে আমাদের আরো লস হবে। তুমি শান্ত হও প্রিমিস। এর মানে কি ওদের যা মন চায় তাই করতে দিমু? ওরা তোমার সাথে খারাপ ব্যবহার করবে, তোমার গায়ে হাত দিবে, সেটা আমি সহ্য করব? প্রিমিস, আমি যেটা বলতেছি এটা তোমার ভালোর জন্যই বলতেছি। আমি আজকের পর থেকে ওদের কাছ থেকে দূরেই থাকবো, তুমি কোনো চিন্তা করো না। আর আমি ওদের সামনে আর যাবই না। আচ্ছা ঠিক আছে, কিন্তু এইবার কোনো ঝামেলা হইলে আমি কিন্তু ঝামেলা করব, বলে দিলাম। প্রিমিসের রাগের চেয়ে রাধিকা সেফটির কথা বেশি চিন্তা করছে। আর প্রিমিস এটাও দেখছিল যে সে তার সেফটির কথা চিন্তা করার সাথে সাথে প্রিমিসের কথাও চিন্তা করছিল। আচ্ছা ঠিক আছে, চলো আমার সাথে, আমরা এখন হসপিটালে যাব, তুমি আমার সাথে চলো। এরপর রাধিকা হাসতে হাসতে প্রিমিসের কাছে তার হাত দিয়ে দেয় হসপিটালে যাওয়ার জন্য, কিন্তু যখনই প্রিমিস তাকে নিয়ে যেতে নেয় তখনই রাধিকা তাকে বলে, প্রিমিস, হসপিটালে যাওয়া তো অনেক খরচ পড়ে যাবে না? আমার কাছে তো এত টাকাও নাই। তোমাকে টাকা দেওয়ার কথা কে বলছে? তুমি চুপচাপ থাকো, আর একটা কথাও বলবা না। তুমি আমার সাথে চলো, আর কোনো কথাই চলবে না তোমার। এরপর প্রিমিস রাধিকাকে হসপিটালে নিয়ে যায়, আর সেখানে গিয়ে তাকে ডাক্তার দেখায়, আর ডাক্তার তাকে চিকিৎসা করে কিছু ঔষধ দেয়। তারপর প্রিমিস সেখানে যা টাকা লাগে সেই টাকা দেয়, আর সেখান থেকে তারা চলে আসে। প্রিমিস, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাকে এই টাকাগুলা ফেরত দিয়ে দিব, যত টাকা তুমি আমার জন্য এখন খরচ করলা। প্রিমিস তার জন্য যে কাজগুলো করছে সেটা দেখে রাধিকা অনেক খুশি হয়েছে। সে দেখছিল প্রিমিস তার জন্য কত চিন্তা করছিল। প্রথমে তাকে বাঁচানোর জন্য প্রিমিস পানিতে লাফ দেয়, আর আজকে তাকে চিকিৎসা করার জন্য হসপিটালে নিয়ে এসেছে। রাধিকার জীবনে এমন কোনো মানুষ মিলেনি যে তার জন্য এত চিন্তা করেছিল। আরে রাধিকা, তুমি এগুলা নিয়ে টেনশন করো না, এগুলা পরে দেখা যাইবো নে। আচ্ছা চলো আমরা কোথাও খাইতে যাই। আজকে তোমাকে আমি একটা বড় রেস্টুরেন্টে নিয়ে যাব। বড় কোনো রেস্টুরেন্টে যাইবা? সেখানে তো অনেক টাকা লাগবে। না, আমাদের কোথাও যাওয়ার দরকার নাই। বড় রেস্টুরেন্টের কথা শুনে রাধিকার চোখগুলো বড় করে ফেলে। সে অলরেডি প্রিমিসের অনেক টাকা নষ্ট করে ফেলেছে, তাই সে আর তার টাকা খরচ করাতে চায় না। আমার মনে হচ্ছে আমাদের বড় রেস্টুরেন্টে খাবার না খাইয়া আমাদের কলেজের ক্যান্টিনে গিয়ে খাওয়া উচিত। আর ওইখানে খাবারগুলো ভালো আর দামও
তেমন না। এরপর প্রেমিস তার কথা না শুনে তাকে নিয়ে চলে যায় একটা বড় রেস্টুরেন্টে। প্রথমে তো রাধিকা প্রেমিসের সাথে আসতে ভয় পাচ্ছিল, কারণ প্রেমিসের অবস্থাও দেখতে রাধিকার মতোই। তার মনে হচ্ছিল এত বড় রেস্টুরেন্টে প্রেমিস প্রথমবারই এসেছে, তাই এই অবস্থায় এমন না হয় যে তারা আবার অপমানিত হয়। কিন্তু যেইভাবে প্রেমিস খাবার অর্ডার করছিল আর খাবার আনতে বলছিল, তাকে দেখে মনে হচ্ছিল যে সে এই রেস্টুরেন্টে প্রায় আসা যাওয়া করে। রাধিকা প্রেমিসকে দেখে তার মনে হচ্ছিল সে একজন রহস্যময় মানুষ। রাধিকা, তুমি এইখানে একটু বসো, আমি একটু ওয়াশরুম থেকে আসতাছি। আমি আস্তে আস্তে খাবার চলে আসবে আমাদের, তুমি বসো। প্রিমিস ওয়াশরুমে চলে যায় আর রাধিকা সেই টেবিলের চেয়ারের মধ্যে বসেছিল আর সে এদিক ওদিক দেখছিল। সে তার জীবনে এত দামি রেস্টুরেন্টে কখনো আসেনি। আরে এটা রাধিকা না? ও এখানে কি করে? রাধিকা পেছন থেকে একটি আওয়াজ শুনে বুঝে গিয়েছিল যে এই আওয়াজ আর কারো না, জ্যোতি এটা। রাধিকা তাকে দেখে তার অনেক রাগ হয় আর সাথে সাথে সে ভয়ও পেয়ে যায়। আর তারপর সেই বদমাইশ মেয়েটি তার গ্যাং নিয়ে রাধিকার সামনে এসে দাঁড়ায়। এই মায়া কি কিছুদিন ধরে পাগল টাগল হয়েছে নাকি? ও কিছুদিন আগে আরেকটা রেস্টুরেন্টে বসে বারবার লাচ্ছি খাইতেছিল, আর আজকে ওটার চেয়ে দামি রেস্টুরেন্টে আইসা মহারানীর মতো বসে রইছো। তোমার এত সাহস কিভাবে হয় এত দামি রেস্টুরেন্টে আইসা খাবার খাওয়ার কথা চিন্তা করো? আরে ভাই, আমাদের মতো মানুষরা এই রেস্টুরেন্টে মাসে 2-1 বার আসি, আর তুমি কলেজ থেকে স্কলারশিপ পায়া ফ্রি টাকাগুলো এই রেস্টুরেন্টে আইসা উড়াইতাছো। তোমার কি শরম করে না? কলেজ তোমার পড়ার জন্য টাকা দেয়, খাওয়ার জন্য না। এরপর সেই জ্যোতি মেয়েটি রাধিকার সামনে গিয়ে তার গলার মধ্যে হাত দিয়ে তাকে বলে, তুমি যদি ভাবো তোমারে আমি এত সহজে ছাইড়া দিমু তাহলে তুমি ভুল। আমি তোমারে এত সহজে ছাড়তাছি না, আমি তোমারে এখান থেকে সহজে যাইতে দিব না। এরপর জ্যোতি তাকে মারার চেষ্টা করতে গেলে রাধিকা ওইখান থেকে কোনোভাবে পালানোর চেষ্টা করে, আর সেটা দেখে জ্যোতি বলে, শালি তুই আমার কাছ থেকে ভাগবি? অনেক ফ্রি টাকায় খাওয়ার সব, আবার কলেজের মানুষদেরকে বোকা বানাইতেছে। তোর তো আজকে খবর আছে। এরপর মেয়েটা রাধিকাকে ধরার জন্য ধাওয়া করে, আর রাধিকা মনে মনে ভাবতে থাকে আজকে হয়তো সে তার কাছ থেকে আর বাঁচতে পারবে না। সে দৌড়াতে দৌড়াতে রেস্টুরেন্টের গেটের সামনে এসে একজনের পায়ের সামনে পড়ে যায়। সেটা আর কেউ না, প্রিমিস ছিল। প্রিমিসকে দেখে রাধিকা যেন প্রাণ ফিরে পেল। প্রিমিস রাধিকাকে এই অবস্থায় দেখে তার মাথা একদম গরম হয়ে যায়, আর সেই রেস্টুরেন্টের মধ্যে সেই বদমাইশ মেয়ে জ্যোতিকে দেখে তার আর বুঝতে বাকি থাকে না ঘটনা আসলে কি হয়েছে। এরপর প্রিমিস রাধিকাকে তার পিছনে রাখে, আর সে সামনের দিকে জ্যোতির দিকে রাগের দৃষ্টিতে তাকায়। আরে এইটা এই ছেলেটা না ওই দিন ওই রেস্টুরেন্টের মধ্যে ছিল? আচ্ছা, ওদের মধ্যে আবার কোনো ইটিশ পিটিশ চলতেছে না তো? ঠিকই আছে ভাই, গরিব রে গরিবের সাথেই ভালো লাগে। এগুলা বলার পর প্রিমিসের রাগ আরো বাড়তে থাকে, আর রাধিকা অনেক ভয় পেয়ে যায় এগুলা দেখে। আচ্ছা, এবার আমি বুঝতে পারছি এই মেয়ে প্রতিদিন দুপুরে আসলে কোথায় যাইতো। এই ছেলে আর এই মেয়ের মধ্যে তো কোনো কিছু চলতেছে। ওর মতো মেয়ের তো এমন ছেলেই পাওয়ার কথা। তুমি রাধিকার গায়ে হাত দিছো, তোমার এই সাহস কে দিছে? কেন মারছি মানে কি? ওর মতো মেয়েরে মারতে আবার কোনো রিজন লাগে নাকি? এই মেয়ে তো আমাদের পালা কুত্তার মতো, আমাদের যখন খুশি আমরা যা ইচ্ছা তাই করতে পারি। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিতাছি, আজকের পর থেকে তুমি ওর গায়ে হাত দিবা না, তাহলে কিন্তু বিষয়টা খারাপ হয়ে যাবে বলে দিলাম। আচ্ছা, এখন তুমি আমাদের ওয়ার্নিং দিবা? তুমি বাঁচাইবা ওরে? ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কথা বলছ কেন? সাহস থাকলে এই জায়গায় এসে হাত লাগায় দেখা। এগুলা শুনে প্রিমিসের আরো রাগ বেড়ে যায়। রাগে সে তার হাতের আঙ্গুল মুট করে ফেলে, আর এইদিকে রাধিকা তো ভয়ে পেয়ে যাচ্ছিল। সে ভাবছে প্রিমিস আবার নতুন কোনো ঝামেলায় পড়বে না তো। আর এইদিকে প্রিমিস যখন জ্যোতির দিকে তেড়ে যেতে নেয়, দূর থেকে একজন ছেলে ডাক দিয়ে বলে, এই বেটা থাম, আমরা আইসা নই, তারপর দেখি তোর কত পাওয়ার। প্রিমিস বুঝতে পারছিল এই মেয়ে এই ছেলেগুলোর পাওয়ারেই কথা বলছিল। এখন কি হবে? প্রিমিস আর রাধিকা কি ওদের কাছ থেকে বাঁচতে পারবে? প্রিমিস কি ওদের কাছে হার মেনে নিবে, নাকি প্রিমিস তার পাওয়ার ব্যবহার করে ওদেরকে শায়েস্তা করবে? আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট করে জানান। আর এর পরের পার্টে কি হবে সেটা সবার আগে দেখতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজিয়ে রাখেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন। কি রে ফকিন্নির পোলা, তুই না আমার গায়ে হাত দিবি? আয় এখন সাহস থাকলে, অনেক তো ভাব নিলি, এইবার আয় দেখি তোর কত পাওয়ার। প্রিমিস তুমি যেও না, ওর অনেক পাওয়ারফুল, ঝামেলা আরো বাড়বে। কিরে, তুই আমার বোনের গায়ে হাত দিবি? তোর তো ভাই সাহস কম বড় না? তুই জানোস আমরা কলেজের কোন গ্রুপের পোলা পাইন? আমাদের গ্রুপের কথা শুনলে সিনিয়ররা সহ কাঁপে, আর তুই আমার বোনের গায়ে হাত দিবি বলতেছ? ভালোই ভালো এখান থেকে চুপচাপ চলে যা, নাইলে কিন্তু খবর আছে। প্রিমিস চলো আমরা এখান থেকে চলে যাই।
আর কিছু বললো না ওদের। প্রিমিসের মাথা অনেক গরম হয়ে যায় এই বদমাশ পোলাপাইনদের কথা শুনে। কিন্তু প্রিমিস যখন ওদের দিকে তাকিয়ে দেখে ওরা তিনজন এখন ওদের সাথে ঝামেলা করতে গেলে ভালো কিছু হবে না, তাই প্রিমিস কোনো ঝামেলায় জড়ায় না। প্রিমিস মাইর খাওয়ার জন্য ভয় পাচ্ছিল না। প্রিমিস চাইলেই ওদের সাথে মারামারি করতে পারতো, কিন্তু সে চায় না তার জন্য রাধিকার গায়ে হাত লাগুক। রাধিকা আগে থেকেই ভয় পেয়ে আছে, তাই তাকে আর ভয় পেতে দেখতে চায় না প্রিমিস। এর জন্য সে চুপচাপ খাবারের বিল দিয়ে ওই রেস্টুরেন্ট থেকে বের হয়ে যেতে থাকে। আর তখন জ্যোতি মেরি তাদেরকে শুনিয়ে বলে, আরে ভাই দেখ দেখ কি ভীতু বয়ফ্রেন্ড নিয়ে আসছে। আমার বয়ফ্রেন্ড এমন হইলে আমি কবে ব্রেকআপ করে দিতাম। প্রিমিস আর রাধিকা তাদের এই কথা শুনেও কোনো পাত্তা না দিয়ে রেস্টুরেন্ট থেকে বাইরে চলে যায়। এরপর প্রিমিস রাধিকার কাছে জানতে চায়, আচ্ছা রাধিকা, ওরা কিসের গ্রুপের কথা বললো? এই গ্রুপের এত কিসের পাওয়ার? ওরা তো কলেজে আইসা গুন্ডামি শুরু করে দিচ্ছে, আমার একটু বলো তো। ওদের যে গ্রুপটা আছে না, এটা অনেক পাওয়ারফুল। এটা আমাদের কলেজের সামনে একটা গ্রুপ। কলেজের পোলাপাইনরা ওই গ্রুপে গিয়ে জয়েন করে আর তাদের গ্রুপের পাওয়ারে সবার সাথে খারাপ ব্যবহার করে। এর জন্য আমি তোমাকে ওদের ওইখান থেকে নিয়ে আসছি। প্রিমিস রাধিকার কথা সব শুনে কিন্তু কোনো কিছু তাকে বলে না। তবে সে মনে মনে ভেবে নেয় এই গ্রুপের পোলাপাইনদের সে একটা উচিত শিক্ষা দিবে, যাতে রাধিকা এইটা মনে না করে যে সে একটি কমজোর ছেলের সাথে বন্ধুত্ব করেছে। এরপর প্রিমিস ভাবে তার আসল পাওয়ার ব্যবহার করে সে একটা বদলা নিবে। আচ্ছা প্রিমিস, আমি কলেজের হোস্টেল ছেড়ে দিব ভাবছি। আর হ্যাঁ, আমি কলেজের আশেপাশে একটা সিঙ্গেল রুম খালি পাইছি, কিন্তু সেখানে নেটওয়ার্ক তেমন নাই আর কিছু ফ্যাসিলিটিসও নাই। তাও আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো। প্রিমিস যখন এই কথা শুনে সে খুশি হয়ে যায়, কারণ এটা রাধিকার জন্য ভালো হবে। তাহলে ওই বদমাশ ছেলেগুলো রাধিকাকে আর ডিস্টার্ব করতে পারবে না। কিন্তু প্রিমিস জানে কলেজের পাশের রুমগুলো অতটা ভালো না, তাই সে নিজে ভাবে সে একটা ফ্ল্যাট কিনবে আর সেখানে রাধিকাকে থাকতে দিয়ে তাকে একটা সারপ্রাইজ দিবে। আচ্ছা রাধিকা, তাহলে চলো এখন আমরা আমাদের বাসায় চলে যাই। এরপর তারা কিছুক্ষণ কথা বলে তাদের বাসায় চলে যায়। এর পরের দিন প্রিমিস কলেজে যায়নি। সে সরাসরি একটি ট্যাক্সি নিয়ে গোল্ডেন লিফ হাউসে চলে যায়। গোল্ডেন লিফ হাউস হচ্ছে একটি কোম্পানি যেখানে ফ্ল্যাট বিক্রি করা হয় অনেক সুন্দর সুন্দর। এরপর প্রিমিস কোম্পানির অফিসে চলে যায়। প্রিমিস আগে শুনেছিল এই কোম্পানির লোকে তাদের কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু প্রিমিস যখন তাদের অফিসে যায় তার দিকে কেউ ঘুরেও তাকায় না। আর সে কিছুক্ষণ ওয়েট করে সেই অফিসের লোকদের কাছে যেতে নেয়। আর ঠিক ওই সময় একটা মেয়ের সাথে তার ধাক্কা লাগে। আরে ভাই, তুই কি চকি দেখিস না নাকি? কি একটা অবস্থা! এদিক ওদিক না দেখাই হাঁটা শুরু করে দেয়, আবার আমার জুতার মধ্যে পাড়া দিছে। তুই জানোস আমার জুতার দাম কত? সরি, আমি আসলে দেখি নাই, বুঝতে পাই নাই ধাক্কা লেগে যাবে। আরে যার তার সাথে এত কথা বলার কি আছে? চলো আমরা সামনে যাই। এখানে ওর সাথে সময় নষ্ট করে লাভ আছে নাকি? কোথায় থেকে আসে এরা আল্লাহ ভালো জানে। গোল্ডেন লিফ হাউসের ম্যানেজার যখন দূর থেকে এদেরকে প্রিমিসের সাথে কথা কাটাকাটি করতে দেখে, সে সাথে সাথে এখানে এসে উপস্থিত হয় আর সে ওই দুইজন মহিলাকে স্বাগতম করতে থাকে। কিন্তু সে প্রিমিসের দিকে একটু তাকায়ও না। সে চায় না প্রিমিস আর এক মুহূর্ত এখানে থাকুক। সরি ম্যাডাম, আমাদের অফিসে আপনাদের একটা ব্যাড এক্সপেরিয়েন্স সহ্য করতে হলো। উই আর ভেরি ভেরি সরি ম্যাম। আপনারা তো জানেন আমাদের এই হাউজিং কত এক্সপেন্সিভ। তো কিছু লোক আছে যারা এখানে ফ্ল্যাট কেনার বাহানা করে ঢোকে, এসির বাতাস খেয়ে চলে যায়। এখন আমাদের আর কি করার, এগুলো সহ্য করতে হয় ম্যাম। ম্যানেজার প্রিমিসকে শোনাতে শোনাতে এই কথাগুলো বলছিল, কিন্তু এইদিকে প্রিমিসের কোনো খেয়ালই ছিল না। তার তো মনে হয়েছে তাকে নিয়ে কোনো কথাই হচ্ছে না। প্রিমিস আরো তাদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি দিয়ে বলে, আমি এখানে ফ্ল্যাট কিনতে চাই। এখানে ফ্ল্যাটের দাম কত? প্রিমিস একদম সোজা পয়েন্টে এসে কথা বলে। সেই ম্যানেজার প্রিমিসকে একদম উপর থেকে নিচে তাকিয়ে তারপর তাকে বলে, স্যার, আমাদের এখানে সব থেকে সস্তা যে ফ্ল্যাট আছে ওইটার দামই 50 লাখ টাকা। আমার মনে হয় না আপনি এত টাকা দামের ফ্ল্যাট অ্যাফোর্ড করতে পারবেন। এরপর প্রিমিস একটু চুপ থাকে আর সেই ম্যানেজার ওই দুইটা মহিলার দিকে তাকিয়ে যখন কথা বলা শুরু করবে, ঠিক তখন প্রিমিস আবার বলে, আচ্ছা ঠিক আছে, আমি তারপরও এখান থেকে ফ্ল্যাটগুলো দেখতে চাই। এখান থেকে কোনো ফ্ল্যাট আমার পছন্দ হইলে আমি কিনে নিব। প্রিমিস এইগুলা ওই ম্যানেজারকে ইগনোর করে সে সেখান থেকে সোজা চলে যায় টেবিলের দিকে আর সে সেখানে ফ্ল্যাট ভিজিট করার জন্য তার নাম লেখায়। তবে প্রিমিসকে এইভাবে দেখে ম্যানেজারের ভালো লাগছে না। তার মনে হচ্ছিল প্রিমিস এখানে এসেছে মজা নিতে,
ফ্ল্যাট কিনতে আসেনি, শুধু এসির বাতাস খেতে এসেছে। এইদিকে প্রিমিস তার নাম লিখিয়ে সেখানে থাকা একটা টেবিলে বসে ম্যানেজারের জন্য ওয়েট করে, আর ওইদিকে সেই মহিলা দুইজনকে নিয়ে ম্যানেজার একটা টেবিলে বসে তাদেরকে ফ্ল্যাট দেখাচ্ছিল। আরে আমি তুই এই ফ্ল্যাটটাই কিনুম, আমি এখানে যতবার আসছি আমার এই ফ্ল্যাটটাই অনেক পছন্দ হয়েছে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, এই ফ্ল্যাট তো আমাদের এখানে সব থেকে প্রিমিয়ার একটা ফ্ল্যাট। এটা নেওয়ার জন্য সবাই পাগল থাকে। এই ফ্ল্যাটের ডিজাইন দেখে সবাই ইমপ্রেস হয়ে যায়। ম্যানেজার তাদেরকে ফ্ল্যাটের প্রশংসা করতে থাকে এবং সে এই ফ্ল্যাটের সমস্ত সুবিধা তাদেরকে বলতে থাকে। সেই সাথে সে এই ফ্ল্যাটের প্রাইসও তাদেরকে বলে। আমাদের ফ্ল্যাটের প্রাইস হচ্ছে 2 কোটি টাকা। আর ম্যাডাম, আপনারা যদি এই ফ্ল্যাটটি নিতে চান তাহলে ফ্ল্যাটের দামের 30% মানে 60 লাখ টাকা ডিপোজিট করতে হবে এটা নেওয়ার জন্য। বাপ রে, এত দাম হয়ে গেছে এখন। আমি যখন আপনাদের এই ফ্ল্যাটের দামগুলো দেখতেছিলাম তখন তো অনেক কম ছিল। তখনকার কথা আলাদা ছিল, আর এই অ্যাডভার্টাইজমেন্ট তো অনেক মাস আগের ছিল। আসলে এই ফ্ল্যাটের ডিজাইন অনেক সুন্দর, তো তাই সবাই জলদি জলদি এটা নিয়ে ফেলতেছে। এটা আমাদের স্টকে এখন একটাই আছে, এজন্য কোম্পানি একটু দাম বাড়িয়ে দিচ্ছে। ম্যানেজার ওই মহিলার দিকে তাকায়, মনে করে সে এই ফ্ল্যাট অ্যাফোর্ড করতে পারবে না, এটা কেনার মতো টাকা হয়তো তাদের নেই। এর জন্য ম্যানেজার তাদেরকে বলে, ম্যাডাম, অনেক মানুষ আছে যারা এই ফ্ল্যাটটা দেখার জন্য, কেনার জন্য লাইন ধরে আছে। ম্যাম, আপনারা যদি এটা কিনতে চান তাহলে 30% পেমেন্ট ডিপোজিট করে দেন, না হলে কালকের মধ্যে এটা বিক্রি হয়ে যাবে। ম্যানেজারের সমস্ত কথা পিছনের টেবিল থেকে প্রিমিস শুনছিল। ও দেখছিল তাদের অফিসে তেমন মানুষ নেই, তাই একজন আরেকজনের কথা খুব সহজেই শুনতে পাচ্ছিল। আরে এত ভাবিস না, পছন্দ হইলে এখনই নিয়ে নে, বেশি দেরি করলে পরে আর পাবি না, অন্য কেউ নিয়ে নিবে। আপনি প্লিজ এই ফ্ল্যাটটা 10 দিনের জন্য সেল অফ রাখেন। আমি এই 10 দিনের ভেতর 30% টাকা জমা দিয়ে এটা বুক করে রাখবো। ম্যাম, আই এম রিয়েলি সরি, বিনা ডিপোজিটে আমি এই ফ্ল্যাট 10 দিন তো দূরের কথা 10 মিনিটও আটকে রাখতে পারবো না, এটা আমাদের পলিসির বাইরে। এইটা শুনে সেই মহিলার মন খারাপ হয়ে যায়। সেই টাকা ম্যানেজ করার জন্য তার হাজবেন্ডের কাছে ফোন করে, তার আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ শুরু করে দেয়। এইদিকে ম্যানেজার তাদেরকে দেখে ভাবছিল তারা এই ফ্ল্যাটটাকে নেওয়ার জন্য কতটা আগ্রহী। এইদিকে প্রিমিস দূর থেকে দেখছিল ওই মহিলাদের তারা একের পর এক ফোন করছে, কিন্তু প্রিমিস একা তার টেবিলে বসে আছে আর তার কাছে কেউ আসেনি। তাই সে তার ওই টেবিল থেকে উঠে ম্যানেজারের টেবিলের সামনে যায় আর সে ফ্ল্যাটের ডিজাইন দেখে বলে, এই ফ্ল্যাটটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, আমি এই ফ্ল্যাটটা কিনতে চাই। এটার দাম কত? তুমি এই ফ্ল্যাট কিনবে? তোমার মাথা ঠিক আছে তো? সেই মহিলা দুইটা অবাক হয়ে যায়। তারা দুইজন টাকা ম্যানেজ করার জন্য পাগল হয়ে যাচ্ছে, আর এইদিকে প্রিমিস এক ঝটকায় বলে ফেলছে সে এই ফ্ল্যাটটি কিনতে চায়। এইদিকে ম্যানেজার প্রিমিসের কথা বিশ্বাসই করতে পারছে না। সে মনে করছে প্রিমিস ইচ্ছা করে মজা করছে। কি হবে এখন? তারা কি প্রিমিসকে এখান থেকে বের করে দিবে, নাকি প্রিমিস তার আসল পরিচয় সামনে নিয়ে আসবে? আগামী পর্বগুলো আরো বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সেটা সবার আগে দেখতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজিয়ে রাখেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে শেয়ার করুন। এই দেখো, আমাদের সময় আর নষ্ট করো না, আমাদের আরো কাজ আছে। আরে আমি তোমাদের ফ্ল্যাট কিনতে আসছি, তোমাদের সামনে কাস্টমার খাড়া আছে, আর কি কাজ আছে তোমার? সম্মান দিয়ে কথা বলো, নাইলে আমি তোমাদের হায়ার অথরিটির সাথে কথা বলে তোমার নামে কমপ্লেন করে দিব। আচ্ছা ঠিক আছে, তুমি এই ফ্ল্যাট কিনতে চাও তাই না? তাহলে শুনো, এই ফ্ল্যাটের দাম 2 কোটি টাকা। তুমি টাকা পেমেন্ট করো আর নিয়ে নাও ফ্ল্যাট। এরপর প্রিমিস এই কথা শুনে তার মানি ব্যাগ থেকে ব্যাংকের সুপ্রিম কার্ড বের করে ম্যানেজারকে দেয়। আর এইটা যদি মজা হয়ে থাকে তোমার কিন্তু খবর আছে, একদম পুলিশে দিব তোমাকে। ম্যানেজার এইটা বলে প্রিমিসের কার্ড তাদের মেশিনের মধ্যে দেয়, আর এইদিকে সেই মহিলাগুলা প্রিমিসের দিকে তাকিয়ে দেখতে থাকে। প্রিমিস এমন একটা ভাব ধরেছিল যেন সে একদম নরমাল। এরপর যখন প্রিমিস তার কার্ডের পিন দিয়ে পেমেন্ট করে দেয়, ম্যানেজার দেখতে পায় তাদের অ্যাকাউন্টে 2 কোটি টাকা জমা হয়ে গিয়েছে। বাপরে, 2 কোটি টাকা ডিপোজিট সাকসেসফুল। এরপর সবাই প্রিমিসের দিকে এমন ভাবে তাকিয়েছিল যেন তারা প্রথম এমন কোনো মানুষ দেখলো। 20-22 বছরের একটি ছেলে সবার মুখে একদম তালা লাগিয়ে দেয়। কেউ ভাবতেই পারেনি যে প্রিমিস এত বড়লোক হবে। কি হবে প্রিমিস যদি রাধিকাকে বলে তার জন্য একটা ফ্ল্যাট কিনেছে? রাধিকা প্রিমিসের আসল পরিচয় জানতে পারলে কি সে প্রিমিসের সাথে থাকবে? কি হতে যাচ্ছে সামনে দেখতে চাইলে সবগুলো পার্ট ধৈর্য সহকারে দেখতে থাকুন। স্যার, আপনি কি খাবেন? চা নাকি কফি? আর না
নাকি ঠান্ডা কিছু খাবেন? স্যার আমি আসলে এক্সট্রিমলি সরি, আমি বুঝতে পারি নাই, আমাকে মাফ করবেন প্লিজ। স্যার আসেন আমি আপনাকে এই ফ্ল্যাট সম্বন্ধে আরো কিছু বলি। ম্যানেজার প্রিমিসের সাথে যতটুকু সম্ভব মধুর কণ্ঠে কথা বলা শুরু করে দেয়, কিন্তু প্রিমিস তার কথার মাঝে তাকে থামিয়ে সে বলে, আমি জানি এটা কেমন ফ্ল্যাট, এটা আমাকে ইন্ট্রোডাকশন করার কিছু নাই। এটা অতটা সুন্দরও না, ছোট একটা ডিব্বার মতো, কিন্তু আমাদের কলেজের হোস্টেলের থেকে মোটামুটি ভালোই আছে। এর জন্য কিনে নিলাম যাতে কিছুদিন এখানে থাকা যায়। প্রিমিস ম্যানেজারকে পাত্তা না দিয়ে তার কথাগুলো বলতে থাকে। তার কথাগুলো শুনে মনে হচ্ছিল ম্যানেজার মনে হয় অনেক বড় ভুল করে ফেলেছে। 2 কোটি টাকা দামের একটা ফ্ল্যাটকে ডিব্বা বলা, এই শুনে ম্যানেজার হতাশ হয়ে যায়। তারা জানে না প্রিমিসের আসল পরিচয় কি। ওইখানে থাকা মহিলাগুলো মনে করছে প্রিমিস মনে হয় একটু শো অফ করছে। আরে ভাই, এই ছেলে তো বুইজা শুইনা শো অফ করতেছে। 2 কোটি টাকার ফ্ল্যাট কিনে নিজের চৌধুরী গ্রুপের মালিক ভাবতাছে। প্রিমিস এটা শুনে মনে মনে অনেক হাসছিল। তার মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য সে কোনো ফিল্মের হিরো হয়ে গিয়েছে। ভাই, আমার মনে হচ্ছে এই ছেলে এগুলা দেখানোর জন্য করতেছে, যশের বসে এগুলা করে ফেলছে। যখন ওর আব্বু জানতে পারবে এই 2 কোটি টাকা নষ্ট করে ফেলছে, তখন বুঝবে শো অফ কারে বলে। এখন তো শুধু আমাদের সামনে দেখানোর জন্য করতেছে। আমি শো অফ করতেছি? হা হা, এই ফ্ল্যাট কিনা আমার কাছে একটা চিপসের প্যাকেট কিনার সমান। প্রিমিসের এই কথা শুনে সেই মহিলা দুইজন যেন হাসি থামাতেই পারে না। কোথায় 2 কোটি টাকার ফ্ল্যাট আর কোথায় 10 টাকার চিপসের প্যাকেট। আচ্ছা, এই ব্যাপার। তাহলে এই হাউজিং এর মধ্যে যে প্লাটিনাম ফ্ল্যাট আছে, পারলে ওইটা কিনে দেখাও। এই ছোটখাটো ফ্ল্যাট কেন কিনতেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এটাও কিনে নিতেছি, সমস্যা নাই। স্যার আপনি কি সত্যি প্লাটিনাম ফ্ল্যাট কিনতে যাচ্ছেন? ম্যানেজার খুব খুশি হয়ে প্রিমিসকে এগুলো জিজ্ঞেস করে, আর সে মনে মনে অনেক খুশি থাকে, কারণ ম্যানেজার একটা ফ্ল্যাট সেল করতে পারলে সে সেখান থেকে 2% টাকা সে পায়। তাই সে আর দেরি না করে প্রিমিসকে প্লাটিনাম ফ্ল্যাটগুলো দেখানো শুরু করে দেয়। স্যার এই প্লাটিনাম ফ্ল্যাট আমাদের হাউসিং এর সবচেয়ে সুন্দর আর সবচেয়ে এক্সপেন্সিভ একটা ফ্ল্যাট। এইটা আমরা সবাইকে দেখাই না, এগুলো অনেক দামি জিনিস, তো সবাই অ্যাফোর্ড করতে পারে না। আর এই ফ্ল্যাটে সমস্ত ধরনের সুবিধা আছে, যেমন স্পেশাল লিফট, সুইমিং পুল, ইন্টারনেট, এসি, যা যা লাগে একটা ফ্ল্যাটে সব আছে। স্যার আপনি কি কিনবেন এটা? প্রিমিস দেখছিল মেয়েটি কত এক্সাইটেড ছিল একটি ফ্ল্যাট বিক্রি করার জন্য। সে ওই সময় যদি মেয়েটিকে তার পা ধরতে বলতো, সে ওইটাই করতো ফ্ল্যাটটি বিক্রি করার জন্য। আর এই ফ্ল্যাট বিক্রি করা এত সহজ না, এত দামি কাস্টমার খুব কম পাওয়া যায়। আর এই ফ্ল্যাটের দাম ছিল 15 কোটি টাকা। তোমার কি মনে হয় আমি এখানে মজা করতে বসে আছি? কত দাম এই ফ্ল্যাটের বলো? মাত্র 15 কোটি টাকা স্যার। আর যদি স্যার আপনি একসাথে পুরোটা পেমেন্ট করেন, আমি তাহলে আপনার জন্য 10% ডিসকাউন্ট করাইয়া দিব। প্রিমিস এটা শুনে তার ব্যাংক ব্যালেন্সের কথা ভাবছিল। তার যতটুকু ধারণা তার কাছে এখনো 490 কোটি টাকার মতো আছে। সে একটুখানি ভাবছিল। সবাই তার দিকে তাকিয়েছিল, সে 13 কোটি টাকা দিয়ে এই ফ্ল্যাট কিনবে কিনা। সবাই অপেক্ষা করছিল প্রিমিস হ্যাঁ বলবে নাকি না বলবে। ঠিক সেই সময় প্রিমিস তার ফোন বের করে ঢাকা সিটি ব্যাংকে কল দেয়। হ্যালো ম্যানেজার স্যার, আমি আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিতেছি। এই অ্যাকাউন্ট নাম্বারে 13 কোটি 50 লাখ টাকা ট্রান্সফার করে দেন। আর ট্রান্সফারের সময় ওটিপি আসলে আমি আপনাকে পাঠিয়ে দিব না, আপনি পেমেন্ট করে দিয়েন। 13 কোটি 50 লাখ টাকা অনেক বড় অ্যামাউন্ট হওয়ার কারণে সুপ্রিম কার্ড দিয়ে পেমেন্ট করা যাবে না। তাই সে তার ঢাকা সিটি ব্যাংকের ম্যানেজারকে ফোন দেয় হাউজিং কোম্পানির নাম্বারে ট্রান্সফার করার জন্য। আর ম্যানেজার প্রিমিসের নাম্বার সেভ করে রেখেছিল, তাই সে তাকে চিনতে পারে। আর সবাই মনে করছিল প্রিমিস হয়তো মজা করছে এইবার, কিন্তু সাথে সাথে হাউজিং কোম্পানির অ্যাকাউন্টে 13 কোটি 50 লাখ টাকা ঢুকে যায়। আরে ভাই, এই বড় ফুল পেমেন্ট করে দিয়েছেন স্যার। আল্লাহ, এটা পুরো অবিশ্বাস্য ছিল, আমি এখনো বিশ্বাস করতে পারতাছি না। স্যার আপনার পার্সোনাল নাম্বারটা কি দেওয়া যাবে? এরপর ম্যানেজার প্রিমিসের সাথে একটু মিশা ট্রাই করলে প্রিমিস ওই অফিস থেকে বের হয়ে নিচে চলে আসে। এইদিকে প্রিমিস চলে যাওয়ার পর ওই 2 মহিলা নোটিস করে প্রিমিস তাদের পছন্দের ফ্ল্যাটটিও কিনে নিয়েছে। এর জন্য তাদের মনের রাগ আর চোখে পানি এসে পড়ে একসাথে। তারা তাদের পছন্দের বাড়ি কিনতে না পারায় এখানে তারা থাকতে লজ্জা পাচ্ছিল। আর এইদিকে প্রিমিস যখন হাউজিং এর বাইরে দাঁড়িয়ে ছিল, সে একটা মহিলাকে হাউজিং এর ভিতরে ঢুকতে দেখে। সেই মহিলাটি ছিল আর কেউ না, কোয়েলের আন্টি। সে অফিসের ভিতর ঢুকে সেই মহিলা দুজনের সামনে যায় আর বলে, সো গাইস, এখন আমাদের ভিডিও শুরু হবে। এর আগে গাইস আপনাদেরকে দেখাবো কি আপনারা সেফলি টপ করবেন, আপনার আইডি কিভাবে সিকিউর থাকবে। এটার জন্য গাইস আপনারা কি করবেন, আপনারা ইউনিপিন অ্যাকাউন্ট খুলে নেবেন, একটা রেজিস্টার করে নেবেন। এই ইউনিপিন অ্যাকাউন্ট রেজিস্টার করার পর গাইস আপনারা এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনারা বিকাশের মাধ্যমে ইউনিপিন ভাউচার কিনতে পারবেন। আর এটা কিনা হয়ে গেলে গাইস আপনারা কিন্তু আপনার ইমেলের মধ্যে কোডটা পেয়ে যাবেন ইউনিপিন ভাউচারের। আর ওই কোডটা আপনারা কপি করে আপনারা যে সবগানা মাই ওইখানে গিয়ে আপনারা লগ ইন করবেন, আপনারা ইউআইডি কোড দিয়ে দেন গাইস
এটা প্রসিড করে এখানে কিন্তু আপনারা যেই ভাউচারটা কিনছেন সেটা দিয়ে এখানে পিনটা বসায় দিবেন। আর এটা বসায় দেওয়ার পর গাইস আপনারা প্রসিড করলে কিন্তু আপনার আইডিতে ডায়মন্ড চলে যাবে। তো এইভাবে কিন্তু গাইস আপনারা ইজিলি টপ করতে পারবেন। আরে সিস্টার, তুমি কান্না করতেছো কেন? কি হয়েছে তোমার? আমাকে খুইলা বলো। ওই মহিলা কোয়েলের আন্টিকে এইগুলো সব বলতে পারবে না যে তার হাজবেন্ড তাকে ফ্ল্যাট কিনে দিতে পারেনি, এমনকি ছোট্ট একটা ছেলের কাছে এইভাবে অপমানিত হয়েছে। আরে কিছু না, আমার চোখের মধ্যে একটু ময়লা ঢুকছিল তো এর জন্য এমন হইতাছে। আচ্ছা সিস্টার, তুমি আর তোমার হাজবেন্ড এইখান থেকে ফ্ল্যাট কিনতে চাইছিলা তাই না? কিন্তু এখানে ফ্ল্যাট কিনা তো অনেক কঠিন ব্যাপার। ঢাকা শহরের বড় লোক প্রবাসীরা এখানে এসে ফ্ল্যাট কিনে। হ্যাঁ জানি, এইখানকার ফ্ল্যাট গুলো অনেক সুন্দর আর অনেক দামি। আমরা একটা ফ্ল্যাট নিয়ে নিছি। মহিলা কোয়েলের আন্টিকে মিথ্যা কথা বলে এই দিক সেই দিক দেখতে থাকে। আর এইদিকে প্রিমিস ফ্ল্যাট কেনার পর সে ভাবে তার একটা গাড়ি কেনার দরকার। এর জন্য প্রিমিস গাড়ি কেনার জন্য সে একটি বড় শোরুমে যায় এবং সে একটি গাড়িও পছন্দ করে ফেলে। কিন্তু সে আবার ভাবে সে যদি এইখান থেকে গাড়ি কিনে তাহলে তো সে অন্য সব বড় লোকদের মতোই হয়ে যাবে। তাই সে ভাবে সে একটি কাস্টমাইজ গাড়ি বানাবে। আমি একটা এখান থেকে গাড়ি বানায় নিতে চাই, মানে একটা কাস্টমাইজ কার লাগবে আমার। প্রিমিসের কথা শুনে গাড়ির শোরুমের ম্যানেজার হেসে ফেলে। কিন্তু যখন প্রিমিস ওনার দিকে একটু রাগের নজরে তাকায় তখন ম্যানেজার ভাবে প্রিমিস আসলে মজা করছে না। এরপর সেই ম্যানেজার তার ডিজাইনের মতো সবকিছু মিলিয়ে হিসাব করে বলে গাড়ির দাম 1 কোটি টাকা। আচ্ছা ঠিক আছে, আমি আমার অ্যাকাউন্ট নাম্বার ট্রান্সফার করে দিচ্ছি আর আমার নাম্বার লিখে রাখেন। গাড়ি বানানো হয়ে গেলে আমাকে একটা ফোন দিয়েন। এরপর প্রিমিস তার অ্যাকাউন্ট থেকে 1 কোটি টাকা দিয়ে সেখান থেকে বের হয়ে যায়। আর এইবারও সেম এই অদ্ভুত কাণ্ড দেখে এখানকার সবাই একদম অবাক হয়ে যায়। এরপর প্রিমিস শোরুম থেকে বের হয় আর সে চিন্তা করছে আজকে একটু বেশি খরচা হয়ে গিয়েছে। সে কলেজ যাওয়ার জন্য ট্যাক্সি খুঁজছিল, ঠিক তখন তাকে রিমিনি কল দেয়। রিমিনি হচ্ছে প্রিমিসদের চৌধুরী কোম্পানির ঢাকা সিটির ডকুমেন্ট ম্যানেজার। পার্ট 13 ও 14 তাকে দেখানো হয়েছিল। এরপর রিমিনি মেয়েটি প্রিমিসকে ফোনের মধ্যে বলে তার সাথে কথা আছে আর প্রিমিসও সাথে সাথে দেখা করার জন্য রাজি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে রিমিনি তার গাড়ি নিয়ে চলে আসে। স্যার একটু লেট হয়ে গেল, সরি স্যার। আচ্ছা স্যার, আপনি কেমন আছেন? আচ্ছা সমস্যা নাই, ব্যাপার না। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আপনি কিছু কি বলবেন? হ্যাঁ স্যার, বলবো। আপনি গাড়ির ভেতরে আসেন। এরপর তারা দুইজন গাড়ির মধ্যে উঠে যায় আর রিমিনি গাড়ি চালানো শুরু করে দেয়। কি এমন বলবে রিমিনি প্রিমিসকে যে তাকে গাড়িতে নিয়ে ঘুরতে আসলো? আর এইদিকে রাধিকার কি হবে যদি প্রিমিস রিমিনিকে নিয়ে ভাবতে শুরু করে? এগুলো জানতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজিয়ে রাখেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন। আচ্ছা তাহলে বলেন, কি যেন বলবেন আপনি? কোনো ইমার্জেন্সি কিছু? আমাদের কোম্পানির কোনো ম্যাটার? না স্যার, কোম্পানির কোনো সমস্যা না। আমি বলতেছি স্যার, এত তালা কিসের? স্যার আপনি কি ব্যস্ত নাকি? যদি ব্যস্ত হন তাহলে থাক। না তেমন ব্যস্ত না। আপনি কি যেন বলবেন বলছিলেন, তাই জিজ্ঞেস করলাম। প্রিমিস রিমিনির কথা শুনে একটু অন্যরকম ফিল করছিল। তার আজকের কথাবার্তার স্টাইল একটু অন্যরকম ছিল। তবে প্রিমিস গাড়ির মধ্যে এসির বাতাসকে গাড়িতে ঘুরতে আর রিমিনির সাথে কথা বলতে তার ভালোই লাগছিল। স্যার আমি আপনাকে পছন্দ করি, আপনাকে আমার অনেক ভালো লাগে। স্যার আপনি কি আমার সাথে প্রেম করবেন? আপনি চাইলে আমার সাথে কোনো হোটেলেও যাইতে পারেন। প্রিমিস এই কথা শুনে অবাক হয়ে যায়। যদিও রিমিনি দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু প্রিমিস এত সহজে নরম হওয়ার ছেলে না। প্রিমিসের যা সম্পত্তি টাকা পয়সা আছে তা দেখে যে কোনো মেয়ে প্রিমিসের প্রেমে পড়ে যাবে। আর প্রিমিস ছেলে হিসেবেও অনেক ভালো। আসলে রিমিনি, আমি তোমাকে নিয়ে তেমন কিছু ভাবি নাই। তুমি দেখতে খুবই সুন্দর, কিন্তু আমি আসলে তোমাকে নিয়ে এরকম কিছু এখনো ভাবি নাই। স্যার আপনি চাইলে আরেকবার ভাবতে পারেন, আমি আপনাকে অনেক ভালোবাসবো। আই এম সরি, আমি আসলে এখন এগুলার মধ্যে ইন্টারেস্ট ফিল করতেছি না। এরপর রিমিনি প্রিমিসকে আর জোর করে না, কারণ প্রিমিসের সাথে বেশি রকম করলে তার চাকরিও যেতে পারে। তাই এই ব্যাপারে সে আর মুখ খুলে না। আর প্রিমিস তার মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। কিছুক্ষণ পর রিমিনি তার গাড়ি শহরের একটি বড় শপিং মলে গিয়ে রাখে আর তারা ওই শপিং মলের ভিতরে একটা জামা কাপড়ের দোকানে ঢুকে। সেটা দেখে প্রিমিস মনে মনে ভাবে, আরে ও আমাকে জামা কাপড়ের দোকানে কেন নিয়ে আসলো? ও কি আমাকে ওর জন্য জামা কাপড় কিনে দেওয়ার জন্য নিয়ে আসলো নাকি আবার? প্রিমিস এগুলা ভাবতে থাকে আর আশেপাশে তাকাতে থাকে। কিছুক্ষণ পর ওই দোকানের ম্যানেজার আসে আর সে রিমিনিকে দেখে অবাক হয়ে বলে, আরে ম্যাডাম, আপনি এখানে হঠাৎ কি মনে করে এখানে আসলেন? আরে ও কি ম্যাডাম বলতেছে? ও কি এখানকার রেগুলার কাস্টমার নাকি? প্রিমিস স্যার, আমি এই শপের ইনচার্জ আর আজকে এখানে একটা কাজে আসছি, আর সেটা আপনার জন্যই। আমার জন্য? আমার এই শপের সাথে কি কাজ? প্রিমিস রিমিনির কথা কিছুই বুঝতেছে না।
এই শপের মধ্যে তার আবার কি কাজ থাকতে পারে। এইদিকে রিমিনি এই শপের ম্যানেজারের দিকে তাকিয়ে বলে, তানভীর সাহেব, আজকে থেকে প্রিমিস স্যার আমাদের এই শপের মালিক। আজকে থেকে উনি যা বলবে আমাদের তা ফলো করতে হবে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। ম্যানেজার প্রিমিসের দিকে তাকিয়ে ভাবতে থাকে, এই ছেলে তো চৌধুরী পরিবারের ছেলে। তারপরও যেহেতু রিমিনি প্রিমিসকে তার সামনে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছে, সে তো মানতে বাধ্য। কিন্তু রিমিনি, আমি একটা জিনিস বুঝি নাই, আমার কি করতে হবে আসলে? আরে স্যার, এই অর্ডার উপর থেকে আসছে, এর জন্য আমি আপনাকে এখানে নিয়ে আসছি। উপর থেকে এই অর্ডার আসছে যে আজ নয়তো কাল আপনার পরিবারের কাজ সামলাইতে হবে। আপনার পরিবারের ম্যানেজমেন্ট চাচ্ছে আপনি এই ছোট কাজ দিয়ে শুরু করেন, পরে আস্তে আস্তে আপনার কাজ আরো বড় হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি। রিমিনি যা বলল তা শুনে প্রিমিসের মনে হলো তার পরিবারের ডিসিশনই ঠিকঠাক, আজ নয়তো কাল তাকে এটা সামলাতেই হবে। ঠিক আছে স্যার, তাহলে। আর স্যার, আমি 1 মাসের জন্য একটু ইন্ডিয়া যাব, আমার পরিবারের একটা ম্যাটার। এরপর রিমিনি তার গাড়ির চাবি প্রিমিসের হাতে দিতে চায়, আর সেটা দেখে প্রিমিস অবাক হয়ে যায়। প্রিমিস প্রথমে রিমিনির গাড়ির চাবি নিতে লজ্জা পাচ্ছিল, তারপর যখন সে ভাবলো তার গাড়ির বানাতে আরো দেরি হবে, তাই সে রিমিনির গাড়ির চাবি নিয়ে নেয়। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমাদের দেখা আবার 1 মাস পরে হচ্ছে, আর ম্যানেজার আপনাকে সব বুঝিয়ে দিবে, তারপর আপনি আপনার মন মতো কাজ করেন। এরপর সেখানে তারা আর কিছুক্ষণ কথা বলে এই শপিং মল থেকে বের হয়ে সোজা এয়ারপোর্টে যায় রিমিনিকে পৌঁছে দেওয়ার জন্য। সেখানে থেকে ফেরার সময় প্রিমিস একটা দামি রেস্টুরেন্টে যায় তার আর রাধিকার জন্য খাবার কেনার জন্য। তারপর সে তার গাড়ি সেখানে রেখে এক জায়গায় পার্ক করে, আর যখনই সে রেস্টুরেন্টে ঢুকবে তার পায়ের সামনে 10 টাকার একটা নোট পড়া দেখে। সে যখন ওই টাকাটা তুলতে যায় আর তার পিছন থেকে একটা মেয়ে বলে, সো গাইস, এখনই আমাদের ভিডিওটা শুরু হবে। এর আগে গাইস, যারা আপনারা ফ্রি ফায়ার খেলেন এবং ট্রাস্টেড জায়গা থেকে ডায়মন্ড টপ করতে চান, যেখান থেকে আমি টপ করি, তো এটার জন্য গাইস আপনাদের কি করতে হবে, প্লে স্টোরে যাইতে হবে গাইস। প্লে স্টোরে গিয়ে আপনারা লিখবেন কোডেক্স বাজার। কোডেক্স বাজার লিখে সার্চ করলে একটা অ্যাপ আসবে, যেটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেলে গাইস অ্যাপসটা ওপেন করবেন, তারপর গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে গাইস একটা লিংক আসবে, যে লিংক দেখে আপনারা কিভাবে টপ করতে হয়, কিভাবে অ্যাড মানি করতে হয়, সেগুলো সব দেখতে পারবেন। তো এই লিংকে ক্লিক করে দেখে আসেন। এখন গাইস আমরা ফ্রি ফায়ারে ক্লিক করব। ফ্রি ফায়ারে ক্লিক করার পর ইউআরই টপে ক্লিক করব। তারপর গাইস দেখেন কত কম দামে ডায়মন্ড টপ পাওয়া যায়। তো এগুলো নিতে হলে গাইস আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, ওইখান থেকে আপনারা নিতে পারবেন। এই প্রিমিস, তুমি কে এখানে টাকা দিতে আসছো? এটা কি ভিক্ষা করার জায়গা? প্রিমিসের হাতে যে 10 টাকার নোটটি ছিল সে পিছনে ঘুরেই দেখে সেখানে কয়েকজন ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে, আর তারা সবাই তার কলেজের একটা গ্রুপের মেম্বার, আর সেখানে সেই গ্রুপের লিডার ভূমিকাও ছিল। দেখছো এই ছেলের মাথায় কত বুদ্ধি, ও জানে এখানে সব বড়লোকরা খাইতে আসে, এর জন্য তো আরে কেউ না কেউ 10 টাকা 20 টাকা এমনি দিয়ে দিবে। আরে হ্যাঁ ভাই, এখানে যদি ওরে কেউ 10 টাকা করে দেয়, 20 জনে দিল ওর 200 টাকা হয়ে যাবে। ওর জন্য এই 200 টাকা অনেক। আচ্ছা প্রিমিস, একটা কথা বলতো, এইভাবে টাকা জমায় তুই কয় টাকা জমাইছ? সবাই প্রিমিসকে ভিখারির মতো আচরণ করছে। ভূমিকাও প্রিমিসকে খারাপ নজরে দেখছে। সে ভাবে নাই প্রিমিস নিচে নামতে নামতে এতটা নামবে। প্রিমিস আর তার বোনের মধ্যে যেই খেলা চলছিল সেটা ভেবেই ভূমিকার মুখে মুচকি হাসি চলে আসে। যদি তার বোন এমন একটা ভিখারির সাথে ঘোরাঘুরি করে, এটা যদি অভিজিৎ দেখে ফেলে, তাহলে সে বড় একটা ঝাটকা খাবে। এটা ভেবেই সে হাসছিল। প্রিমিস, অনেক হইছে, তুমি এবার এখান থেকে যাও। আমরা তোমারে 50 টাকা দিতাছি, এখান থেকে চুপচাপ যাও। আবার কালকে এসো, এখান থেকে যাও এখন। ভূমিকা তার এক বন্ধুর কাছে থেকে 50 টাকা নিয়ে প্রিমিসকে সাথে থাকে। প্রিমিস কোনো ঝামেলা না হোক এটা ভেবে তার কাছ থেকে টাকা নিয়ে নেয়, কিন্তু তার মনে মনে অনেক রাগ হতে থাকে। তুই আমারে 50 টাকা দেখাইতাছ? তোর মনে হয় আমি এখানে ভিক্ষা করার জন্য দাঁড়ায় আছি? মনে হয় তুই ওই দিন রেস্টুরেন্টে ইয়াসমিনের হাতে থাপ্পড়ের কথা ভুলে গেছ। প্রিমিস টাকা নেওয়ার পরেও সেখানে চুপচাপ দাঁড়িয়েছিল। কি হইছে, এখনো এখান থেকে কেন যাচ্ছ না? এখন কি এখান থেকে যাওয়ার জন্য আরো 50 টাকা লাগবে নাকি? ভূমিকা সবার সামনে রাগ দেখিয়ে তাকে এগুলা বলে। প্রিমিস এখানে দাঁড়িয়ে আছে এমন না তাদেরকে অপমানের জবাব দিবে বা কিছু বলবে, কিন্তু প্রিমিস এখানে নিজেও দাঁড়িয়ে থাকতে চায় না, কারণ তার গাড়ি এখানে রয়েছে। সে চাইলেও এখানে তার গাড়ি সবার সামনে দিয়ে নিয়ে যেতে পারবে না। সবাই তার এই দামি গাড়ি দেখলে পরে সে বিশাল ঝামেলায় পড়ে যাবে, আর আসল পরিচয় সবাই জেনে যাবে এবং প্রশ্নের জবাবও দিতে হবে। কিন্তু এখন প্রিমিস তার আসল পরিচয়ে আসতে চাচ্ছে না। শুনো নাই তুমি আমি কি বলছি? যাও এখান থেকে। ভূমিকা প্রিমিসের সাথে আবারও চিল্লায়। সে
প্রিমিসকে এইভাবে কথা শোনাতে শোনাতে অভ্যস্ত হয়ে গিয়েছে। সে প্রিমিসকে সিরিয়াসলি নেয় না। সে যদি জানতো প্রিমিস এত টাকার মালিক, সে প্রিমিসের জুটা খাবার খেতেও রাজি হতো। প্রিমিস ভাবছে সে তার গাড়ি এখানে রেখে দূরে কোথাও যেতে। যখন তারা রেস্টুরেন্টে ঢুকে যাবে, সে তার গাড়ি নিয়ে এখান থেকে চলে যাবে। যখনই প্রিমিস যেতে নেয়, সেখানে একজনের আওয়াজ আসে। এই ভূমিকা, আমি আইসা পড়ছি। প্রিমিস এই আওয়াজ শুনে থেমে যায়। আর সে যখন মেয়েটিকে দেখে, সে আর কেউ না, অদিতি। অদিতি ভূমিকার এক ছোট বোন। সে তার কলেজেই পড়ে। আগেও প্রিমিসের সাথে তার পরিচয় হয়েছিল। তারপর ওই মেয়েটি প্রিমিসের সামনে এসে বলে, প্রিমিস, তুমি ওইখানে আসছো? হ্যাঁ হ্যাঁ, আমিও এখানে আসছি। আসলে অদিতি, প্রিমিস এখানে খাবার খাইতে আসে নাই, মানুষের কাছ থেকে ভিক্ষা নিতে আসছে। আচ্ছা, তো কি হয়েছে? প্রিমিসও তো আমাদের টিমের মেম্বার, আজও আমাদের সাথে খাবার খাবে। এইটা শুনে ভূমিকার বন্ধু শানের মাথা একদম গরম হয়ে যায়। সে আবার অদিতিকে পছন্দ করে। প্রিমিস আর অদিতি একসাথে বসে খাবে, এইটা সে মানতে পারছে না। আর ভূমিকাও মানতে রাজি না। তবে অদিতির কথা বলে তাকেও মানিয়ে নেয়। এইবার ডিসিশন প্রিমিসের। সে তাদের সাথে বসে খেতে চায় না। এর মানে এই না যে সে অদিতির সাথেও খেতে চায় না। তার আজকে রাধিকার সাথে দেখা করতে যেতে হবে। কিন্তু যেখানে ভূমিকা রাজি হয়ে গেছে, সেখানে প্রিমিস আর কি বলবে? অদিতি, তোমরা এনজয় করো, আমি অন্য আরেকদিন যাবো না তোমাদের সাথে। এরপর রাধিকা আরো দুই একবার প্রিমিসকে বললে সে রাজি হয়ে যায় এবং তারা সবাই রেস্টুরেন্টের ভিতর চলে যায়। কিন্তু রেস্টুরেন্টে যাওয়ার পর কি হবে? প্রিমিস কি আবার অপমানিত হবে? আর সে এত দামি গাড়ি নিয়ে এসেছে, সেটা কি আবার ধরা খেয়ে যাবে? জানতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজিয়ে রাখেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন। আরে এই ফকিরকে তোমরা এত বড় রেস্টুরেন্টে কেন নিয়ে আসছো? আর নিয়ে এসছো তো ভালো কথা, একটা ভালো জামা পরতে বলবা না? আরে জিসান, আর বইলো না, ওরে আমার রেস্টুরেন্টে আনি নাই। ও রেস্টুরেন্টের বাইরে দাঁড়ায় মানুষের কাছে ভিক্ষা চাইতেছিল। আরে ভাই, ও মানুষের কাছে ভিক্ষা করতেছিল, ওরে 100-200 টাকা দিয়ে আসতা। এত দামি রেস্টুরেন্টের ভিতরে নিয়ে আসার কি আছে? ও জানে এইখানের খাবার কত দাম। আমরা ওরে টাকা দিয়ে এই রেস্টুরেন্টে ঢুকছিলাম, ওরে আমাদের সাথে নেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না। অদিতির জন্য সব হইছে, ওর জন্য আমরা ওরে এখানে নিয়ে আসছি। ভূমিকার নতুন বয়ফ্রেন্ড হচ্ছে এই জিসান। প্রিমিসকে এই জিসান আগে থেকেই দেখেছে তাদের কলেজের বাস্কেটবল টিমের সাথে। প্রিমিসের গরিবী হালত সম্বন্ধে আগে থেকেই সব জানতো, তাই প্রিমিসকে দেখেই জিসান রেগে যায়। ভাই, দেশে কত ল্যাংড়া লুলা মানুষ আছে, অসুস্থ মানুষ আছে, ভিক্ষা করে তো ওদের কাজ। ওর মতো একটা সুস্থ সবল মানুষ ভিক্ষা করে ভাই। জিসান প্রিমিসকে অপমান করে কথা শোনায়, কিন্তু প্রিমিসের এতে কোনো যায় আসে না, কারণ তার নজর ছিল এই রেস্টুরেন্টের টেবিলের মধ্যে একটা লোকের দিকে। ওই লোকটি প্রিমিসের দিকে ঘুরে ঘুরে অনেকক্ষণ ধরে দেখছিল। প্রিমিসও তাকে দেখছিল। কিছুক্ষণ পর প্রিমিস লোকটিকে চিনে ফেলে। প্রিমিস তার দিক থেকে চোখ সরানোর আগেই লোকটি টেবিল থেকে উঠে প্রিমিসের দিকে আসা শুরু করে। আর প্রিমিসের হার্টবিট বেড়ে যায়, কারণ লোকটি এখানে আসলে প্রিমিসের আসল পরিচয় ফাঁস হয়ে যাবে। আচ্ছা, এই ছেলে যেহেতু এখানে এসেই পড়েছে, তাহলে এরে বলো ফ্রিতে খাবার যেন খাইয়েই যায়। আর শুনো, আমার এখানে আমার আরো অনেক হাই স্ট্যাটাস ফ্রেন্ডস আসবে, এই টেবিলে ওরে জায়গা দিতে হবে না। ওরে বলো অন্য টেবিলে গিয়ে বসতে। প্রিমিস এই সুযোগটি খুঁজছিল এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য, কারণ তাকে যেই লোকটি দেখে ফেলেছে সে আর কেউ না, তাদের ঢাকা সিটি চৌধুরী গ্রুপের একজন কর্মকর্তা। সে যদি তার বন্ধুদের মাঝে এসে তার সাথে কথা বলে, তাহলে তার গোপন রহস্য প্রকাশ পেয়ে যাবে। আচ্ছা, কোনো সমস্যা নাই, তোমরা এখানে সবাই মিলে এনজয় করো, আমি চলে যাচ্ছি। আমার অন্য টেবিলে যাওয়ার কোনো দরকার নাই, তোমরা থাকো, আমি গেলাম। এই না, এইখানে যেহেতু আইসা পড়ছো, খাবার খাইয়া যাইবা। আমরা তোমার মতো না যে খাবার না খাইয়া এখান থেকে বের করে দিব। তুমি চুপচাপ সামনের ওই টেবিলে গিয়া বসো, আমরা ওদেরকে দিয়ে তোমার খাবার পাঠিয়ে দিব না। প্রিমিস ভূমিকার কথা শুনে ওইখান থেকে একটু দূরে একটা টেবিলে গিয়ে বসে এবং নিজেকে একটু লুকানোর চেষ্টা করে, কিন্তু ওই লোকটি প্রিমিসের দিকেই আসা শুরু করে। প্রিমিসের মনে হচ্ছিল এইবার তার পর্দা ফাঁস হয়ে যাবে, তাই সে এত কিছু না ভেবে দরজা দিয়ে সোজা রেস্টুরেন্টের বাইরে চলে আসে আর তারপর এক চিপায় গিয়ে দাঁড়ায় যাতে তাকে কেউ দেখতে না পায়। কিন্তু সেই লোকটি ওইখানেই উপস্থিত হয়। আরে স্যার, আপনি এখানে? আমি আপনাকে দেখে অবাক হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, আমি। কিন্তু আপনি এখানে কি করতেছেন? স্যার, আমি তো এখানে ফ্যামিলি নিয়ে লাঞ্চ করতে আসছি। অনেক দিন পর স্যার একটু ফ্যামিলির সাথে বের হইলাম,
ফ্যামিলিকে তেমন সময় দেওয়া হয় না কাজের চাপে, তাই ভাবলাম স্যার আজকে ওদেরকে একটু টাইম দেই। ও আচ্ছা, খুবই ভালো ব্যাপার। আমি এখানে আসলে আমার ফ্রেন্ডদের সাথে আসছি। ও সরি স্যার, সরি, আমি আসলে বুঝতে পারি নাই। আমার চোখ আসলে আপনার দিকে নজর পড়ছে তো, তাই নিজের আটকে রাখতে পারি নাই। আপনার সাথে দেখা করতে আইসা পড়ছি। স্যার কিছু মনে করেন না, আমি আর আপনাকে ডিস্টার্ব করব না। এটা বলার পর সেখানে প্রিমিস কিছু বলার আগে সেই হোটেলের সামনে গাড়ি পার্কিং এর লোক এসে প্রিমিসকে বলে, এই যে স্যার, আপনার গাড়ির চাবিটা দেন, আমি আপনার গাড়িটা সেফ জায়গায় রেখে আসি, এখান থেকে গাড়ি হারিয়ে যাওয়ার চান্স থাকে। প্রিমিস লোকটিকে দেখে খুশি হয়, কারণ ভালোই হয়েছে যে লোকটি এখানে এসে তার কাছে গাড়ির চাবি চাচ্ছে। যদি প্রেমিসকে এইখানে না পেয়ে রেস্টুরেন্টের ভেতর তার বন্ধুদের মাঝে চাবি চাইতো, তাহলে তো সর্বনাশ হয়ে যেত। এরপর প্রেমিস পার্কিং ওয়ালাকে তার গাড়ির চাবি দিয়ে দেয় আর তাদের কোম্পানির লোকটিকে বিদায় দিয়ে দেয়। তারপর পার্কিং ওয়ালাকে বলে, আচ্ছা শুনেন, আপনি গাড়ি পার্কিং করে চাবি আপনার কাছে রেখে দিবেন, আর চাবি দেওয়ার জন্য আমাকে ভিতরে এসে ডিস্টার্ব করবেন না। আমি নিজে আপনার কাছ থেকে গাড়ির চাবি নিয়ে যাব। এরপর প্রেমিস রেস্টুরেন্টের ভিতরের দিকে ঢুকতে থাকে, আর এদিকে অদিতি ওদের কাণ্ড দেখে অনেক রেগে যায়। সেখানে সবাই চাইছে প্রেমিস আলাদা টেবিলে বসুক। অদিতির এই বিষয়টি খারাপ লাগে অনেক, তাই সে বলে, আচ্ছা তোমাদের কি মনে হচ্ছে না তোমরা তোমাদের লিমিট ক্রস করতেছ? আমরা তো সবাই এখানে বন্ধু, আর প্রেমিসও আমাদের একজন বন্ধু, কিন্তু তোমরা ওর সাথে কেনই মুন্ডা বার করতেছ? তোমাদের আচরণ দেখলে মনে হয় ও তোমাদের চাকর। আমরা তোর এখানে ইনভাইট করি নাই, ও নিজে এখানে আইসা হাজির হইছে, আর আমরা ওকে তোমার জন্য এখানে নিয়ে আসছি। ওরা আমাদের সাথে চলার মতো ক্ষমতা নাই, তুমি বুঝো না? অদিতি কোনো ভাষা খুঁজে পায় না ওদেরকে বলার। এইদিকে প্রিমিস আবার সেই টেবিলে গিয়ে বসে, আর সে দেখতে পায় তাদের কোম্পানির সেই লোকটা তার ফ্যামিলি নিয়ে আড্ডা দিচ্ছে। সে ওইগুলা দেখে হাসছিল, আর ঠিক ওই সময় সেই টেবিলে অদিতি এসে হাজির হয়। আরে অদিতি, তুমি এইখানে কেন? ওইখানে ওরা কত মজা করতেছে, তুমি ওদের সাথে গিয়ে আড্ডা দাও। আমার এইখানে থাকলে তোমার আরো সমস্যা হবে। আরে কিছু হবে না, আমার ওদের সাথে ভালো লাগতেছে না। ওরা কেমন জানি, আমি তোমার সাথে থাকি। অদিতিকে প্রিমিসের সাথে দেখে তাদের বন্ধুদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভূমিকা এই টেবিলের সামনে এসে অদিতিকে নিয়ে যাওয়ার জন্য এসেছে, কিন্তু অদিতি তার সাথে যাওয়ার জন্য রাজি না। প্রিমিস এটা দেখে খুবই আনন্দ পাচ্ছিল। তাদের কলেজের খুব কম মানুষই প্রিমিসকে দেখতে পারতো, তাদের মধ্যে অদিতি একজন। অদিতি, তুমি এখান থেকে চলে যাও, আমার কোনো সমস্যা হবে না। আমি এইখানে একাই খাইতে পারবো। তুমি ওদের সাথে যাও, তোমাকে ওরা অনেক মিস করতেছে। প্রিমিস খুব সুন্দর করে বুঝিয়ে বলে, আর এইদিকে রেস্টুরেন্টের মধ্যে হাজির হয় একটি ছেলে। ছেলেটি খুবই স্টাইলিশ দেখতে, আর সেই ছেলেটিকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য জিসান বলে, এ হচ্ছে আমার ভাইয়ের বন্ধু সিফাত। ও ছোটবেলায় আমার সাথেই লেখাপড়া করত, পরে ও দেশের বাইরে সুইজারল্যান্ডে চলে যায়, এখন দেশে ফিরেছে, এখানেই বাবার বিজনেস হ্যান্ডেল করবে। জিসান যখন তার বন্ধু সিফাতের সাথে সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছিল, তখন সিফাতের নজর চলে যায় প্রিমিসের টেবিলে সেই অদিতির দিকে। ভূমিকা অদিতিকে সেইখান থেকে আসার জন্য জোর করে, কিন্তু অদিতি সেটা মানতে চায়নি। তবে প্রিমিস তাকে মুচকি হাসি দিয়ে যেতে বলার পর সে ভূমিকার সাথে গিয়ে আবার তার বন্ধুদের সাথে টেবিলে গিয়ে বসে। শিবা, তুমি এইদিকে আইসা বসতে পারো, আমি তোমার জন্য খালি করে দিতেছি, তুমি এখানে এসে বসো অদিতির পাশেই। ভূমিকার বয়ফ্রেন্ড জিসান আগে থেকেই সিফাতকে অদিতির কথা বলে রেখেছিল। অদিতিকে আগেই ছবি দেখে পছন্দ করে ফেলেছিল সিফাত, এবং অদিতির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু অদিতি সিফাতকে পাত্তাও দেয় না। সিফাত তাদের সম্পত্তি, টাকা পয়সার গুণগানকারী থাকে, কিন্তু অদিতি এইগুলা কিছুই না খেয়াল করে সে ওই প্রিমিসের টেবিলের দিকে তাকিয়ে থাকে। তার মনে চাচ্ছিল সে প্রিমিসের সাথে গিয়ে বসে থাকতে। এইগুলা দেখে সিফাত জ্বলতে থাকে আর মনে মনে বলে, আরে এই ছেলের দিকে তাকিয়ে রইছে অদিতি, ওই ছেলের অজ্ঞাত তো আমার আন্ডারপ্যান্টের সমান হবে না, ওর দিকে তাকিয়ে থাকার কি আছে? সিফাত মনে মনে এগুলা ভাবতে থাকে আর তার রাগ হতে থাকে। এই সামান্য একটা ছেলের দিকে তাকিয়ে তাকে ইগনোর করছে, এটা তার সহ্য হচ্ছে না। তাই সে জিসানকে জিজ্ঞেস করে, আরে জিসান, ওই যে ওই দিকে একটা টেবিলের মধ্যে যে একটা ছেলে বসে আছে, ও কি আমাদের সাথে আসছে নাকি? ওর সাথে তো আমাকে পরিচয় করায় দিল না। আচ্ছা, ওই ছেলে তো ভূমিকাদের বাস্কেটবলের টিমের একটা মেম্বার। ওদের যত গ্রুপ আছে, পানি টানা থেকে শুরু করে যা কাজ আছে ওকে দিয়েই করায়। তুমি ওর অবস্থা দেখে বুঝতে পারছো না ওর সাথে আমাদের কত পার্থক্য? একটু আগেই নাকি বাইরে ভিক্ষা করছিল, পরে ওর জন্য মায়া হয়েছে, তাই খাবারের জন্য নিয়ে আসছে। সিফাত যখনই প্রিমিসের ব্যাপারে সেইগুলো শুনে সে নিশ্চিত হয়ে যায়।
তার সাথে প্রিমিসের মোকাবেলার কোনো কথাই আসে না। প্রিমিস তাদের দিকে একবার তাকায়ও নি। আচ্ছা তাহলে ওরে এখানে ডাকার কি আছে? 150 টাকা দিয়ে বিদায় করে দিলেই তো পারতা। আরে দিয়ে দিছিল ভাই, শানে ওরে প্রথমেই 50 টাকা দিয়ে দিছিল। আমি তো দেখা পুরাই অবাক। পরে আমারে ওরা কাহিনী সব শুনাইছে। জানেন তো অতিথির একটু মায়া বেশি, গরিব দেখলেই সাহায্যের হাত বাড়ায় দেয়। আর ওর কপাল এত ভালো, ওই আমাদের সাথে খাইতে আসতে পারছে, না হলে তো জীবনে এইরকম রেস্টুরেন্টে আসতেই পারতো না। অদিতি ছাড়া তাকে নিয়ে সবাই মজা শুরু করে দেয়। এইদিকে প্রিমিস তাদের কথায় কোনো কানই দিচ্ছে না। এখন সিফাত কি প্রিমিসের সাথে খারাপ কিছু করবে? যদি করেও তাহলে কি প্রিমিসের কোম্পানির লোক তার পরিচয় ফাঁস করে দিবে? আর এইদিকে প্রিমিস যদি এখান থেকে সব ঝামেলা শেষ করে বের হতে পারেও, তাহলে তার গাড়ি সবার সামনে দিয়ে কিভাবে নিয়ে যাবে তা জানতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজিয়ে রাখেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন।